আমরা গতকাল আমরা আলোচনা করছিলাম ইফেক্ট অফ আয়নিক স্ট্রেংথ এন্ড টেম্পারেচার ইফেক্ট অন দা বাফার সলিউশনস। এটা আমরা গতকাল আলোচনা করছিলাম। তো এখানে আমরা দেখেছি যে একটা মনোপ্রোটিক অ্যাসিড এর ডিসোসিয়েশন থেকে আমরা ডিসোসিয়েশন কনস্ট্যান্টের এক্সপ্রেশন দেখেছি। সেখান থেকে আমরা অ্যাক্টিভিটির রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা অ্যাক্টিভিটির এক্সপ্রেশন আমরা নিয়ে আসছি। সেখান থেকে নেগেটিভ লগারিদম দিয়ে আমরা এই ইকুয়েশনে আসছিলাম যে k = pKa প্লাস লগ অফ ই হয়েছে কি বলে স্লাইড শেয়ারিং হয়েছে ঠিকভাবে? জি স্যার। স্যার আমরা অ্যাক্টিভিটি এক্সপ্রেশনটাকে নেগেটিভ লগারিদম নিয়ে আমরা এই ইকুয়েশনে আসছিলাম। তো এখান থেকে আবার এটা মাইনাস লগ অফ অ্যাক্টিভিটি অফ হাইড্রোজেন আয়ন এর পরিবর্তে আমরা লিখতে পারি পিএইচ এবং লগ অফ কে এ নেগেটিভ সাইন। সো এটাকে আমরা পিকে লিখতে পারি। লগ হর এক্সচেঞ্জ করে আমরা লগ অফ বেসের কনজুগেট বেসের কনসেন্ট্রেশন, অ্যাসিডের কনসেন্ট্রেশন আর অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্টের লগারিদমিক ভ্যালু। এইটাকে আমরা আবার একটু চেঞ্জ করেছি যে এর সাথে আয়নিক স্ট্রেংথের এক্সপ্রেশন আছে, সেটাকে এনে আমরা দেখছি যে মাইনাস 0.509 স্কয়ার রুট আয়নিক স্ট্রেংথ, এটা হচ্ছে আমরা লগ অফ গামা এ মাইনাস এর পরিবর্তে আমরা লিখতে পারি। তাহলে এটা এই এক্সপ্রেশনটাকে আমরা যদি উপরে ইকুয়েশনের এখানে রিপ্লেস করি তাহলে দেখি a = pKa log of conjugate base by HA, আর এটা হচ্ছে আয়নিক স্ট্রেংথের এক্সপ্রেশন। তাহলে যদি আয়নিক স্ট্রেংথ না থাকতো তাহলে আমরা প্রথম দুইটা টার্ম pKa এবং কনজুগেট বেস, দ্যাট মিন্স অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে সাপোজ অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডের দুইটা রেশিও, এই দুইটা জানা থাকলে আমরা পিএইচ বের করতে পারি। কিন্তু এখানে যেহেতু মাইনাস দিয়ে আয়নিক স্ট্রেংথের টার্মটা রয়েছে, কাজেই আয়নিক স্ট্রেংথের কোন একটা ভ্যালু যদি থাকে তাহলে ওভারঅল পিএইচ এর পরিমাণটা কমে যাবে। আমরা এর আগে দেখেছিলাম আগের একটা এক্সাম্পলে আমরা দেখেছি অ্যাসিডিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ হ্যান্ডারসন-হাসেলবাচ ইকুয়েশনের মাধ্যমে এটা আমরা বের করেছিলাম। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাডিশনের পূর্বে আমরা শুধু অ্যাসিডিক অ্যাসিড যেহেতু অল্প পরিমাণে ডিসোসিয়েশন হয়, কাজে ডিসোসিয়েশনটাকে ইগনোর করা যায়। অনলি সোডিয়াম অ্যাসিডেটের ডিসোসিয়েশনটা আয়নিক স্ট্রেংথে কন্ট্রিবিউট করবে, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে আয়নিক স্ট্রেংথের এক্সপ্রেশন থেকে আমরা যদি সোডিয়াম অ্যাসিডেটের কনসেন্ট্রেশন এবং এর সার্জের স্কয়ার ইকুয়াল বসাই তাহলে এটা পাচ্ছে 0.55 মোলার। কাজেই এটা যদি আগের পিকে ভ্যালু ছিল 4.76, 0.55 কনসেন্ট্রেশন হচ্ছে সোডিয়াম অ্যাসিডেটের, অ্যাসিডিক অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.4 মোলার। কাজেই এখানে আমরা পিএইচ এর ভ্যালু পাবো 4.52। বাট আয়নিক স্ট্রেংথ কনসিডার আমরা যখন করি নাই তখন এর ভ্যালুটা পিএইচটা আমরা 4.90 পেয়েছিলাম, এর আগের এক্সাম্পলে আমরা এটা দেখিয়েছি। তাহলে এখানে এই ডিফারেন্সটা বেশ সিগনিফিকেন্ট, অর্থাৎ 4.90 4.52। তাহলে বোঝা যাচ্ছে যে আয়নিক স্ট্রেংথের ইফেক্টের কারণে এখানে পিএইচ ভ্যালুটা কমে যাচ্ছে। তাহলে বাফার সলিউশন যে আমরা করব সেই ক্ষেত্রে আয়নিক স্ট্রেংথের একটা প্রভাব রয়েছে। আরেকটা হচ্ছে সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার ভেরিয়েশন, অর্থাৎ টেম্পারেচার যদি আমরা চেঞ্জ করি তাহলে কি ধরনের ইফেক্ট পড়বে বাফার সলিউশনের উপরে। তাহলে সাধারণত মোস্ট অফ দ্য বাফার সলিউশন এটা ক্যারেক্টারাইজেশন করা থাকে 25 ডিগ্রি সেলসিয়াসে বিভিন্ন সলিউশন প্রপার্টিজ গুলো। এখন বায়োকেমিক্যাল রিঅ্যাকশন গুলো মোস্টলি 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই হয়। গতকাল আমি বলেছিলাম যে আমাদের যেমন
অ্যাজ ফর এক্সাম্পল আমাদের বডির যে টেম্পারেচার নর্মাল কন্ডিশনে 37.4 ডিগ্রি সেলসিয়াস থাকে, এটা 30 এবং 40 এর মাঝামাঝি। অন্যান্য প্রসেস গুলো মেইনলি 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই হয়। টেম্পারেচারের সাথে কে এ ভ্যালু অর্থাৎ ডিসোসিয়েশনটা চেঞ্জ হতে পারে। তাহলে যদি টেম্পারেচার বাড়ে তাহলে বাড়ার সাথে সাথে ডিসোসিয়েশনটা বেড়ে যাবে। আমরা এই ব্যান্ড হপ ইকুয়েশন যেটা দেখছি, ln of k2 by k1 delta s naught by r t2 minus t1 t1 t2, এই এক্সপ্রেশন থেকে আমরা দেখছি যে এখানে আমরা k1 k2 k1 দিয়েছি, তাহলে এখানে আমরা শুধু মানে ka2 ka1 ও বলতে পারি। একটা টেম্পারেচার T1 এর জন্য K1, T2 এর জন্য K2 যদি আমরা ধরি, এনথালপি অফ ডিসোসিয়েশন এটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা এখানে সহজেই Ka যদি জানা থাকে তাহলে আমরা সেখান থেকে Pka বের করতে পারবো। 25 ডিগ্রি সেলসিয়াসে Pka ভ্যালু আমার জানা আছে, Ka ভ্যালু আমার জানা আছে। তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 40 ডিগ্রি সেলসিয়াস অথবা 35 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারে যদি আমি কে এই ভ্যালুটা বের করতে পারি, তাহলে করেসপন্ডিং টেম্পারেচারের পিকে ভ্যালুটা আমি বের করতে পারবো। এটা বের করার জন্য ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে একটা টেম্পারেচারের আমার কে ভ্যালু জানা আছে, এনথালপি চেঞ্জ জানা আছে, আর ভ্যালু কনস্ট্যান্ট। সেকেন্ড টেম্পারেচার আমার জানা আছে, সেকেন্ড টেম্পারেচারের কে ভ্যালুটা আমরা ইকুয়েশনে পাবো। কে ভ্যালু k2 ভ্যালু যদি আমি পেয়ে যাই 37 ডিগ্রি হোক 40 ডিগ্রি সেলসিয়াস হোক, তাহলে করেসপন্ডিং pk ভ্যালু আমি বের করতে পারবো, যে মাইনাস লগারিদম অফ ka থেকে আমি ভ্যালু বের করতে পারবো। তাহলে দেখো আমরা এই যেহেতু টেম্পারেচার চেঞ্জের সাথে কে ভ্যালু চেঞ্জ হচ্ছে, pk ভ্যালু চেঞ্জ হবে। pk ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে আমাদের হ্যান্ডারসন হ্যাসেলব্যাস ইকুয়েশন যেটা আছে, এখানে আমরা যদি যে সেকেন্ড পার্টটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের হ্যান্ডারসন হ্যাসেলব্যাস ইকুয়েশন আমরা পেয়ে যাই। তাহলে এখানে আমাদের যে লগ কে অর্থাৎ পিকে ভ্যালু, এটাতে আমার জানাই আছে পিকে ভ্যালুটা আমার চেঞ্জ হয়েছে 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে নেওয়াতে, অথবা 37 ডিগ্রিতে 37 ডিগ্রি সেলসিয়াসে নেওয়াতে পিকে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, পিএইচটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এই আয়নিক স্ট্রেন্থ এবং টেম্পারেচারের ইফেক্টটা আমরা বাফার সলিউশনের উপর আলোচনা করতে পারি। বুঝতে পেরেছো তোমরা? হ্যালো স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, কেউ রেসপন্স করে না কেন? আজকে তো সমস্যা হচ্ছে না? না স্যার, আজকে ওই যে বোঝার চেষ্টা করতেছি। সুজন বলছো? জি স্যার। আমি ভিডিওটা অফ করে রাখছি, যে ভিডিওটার কারণে অনেক প্রবলেম হয়, যেহেতু মোবাইল থেকে কানেক্ট করেছি ল্যাপটপে, এই জন্য ভিডিও ছাড়াই কাজ করছি। তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার, বুঝতে অসুবিধা হচ্ছে না, ভিডিও অফ থাকলে ভালো। আচ্ছা ঠিক। এখন আমরা পার্টিকুলার একটা পিএইচ এর বাফার সলিউশন বানাবো। তোমরা কখনো বাফার সলিউশন তৈরি করেছো নিজ হাতে? না স্যার। কোথাও প্রেজেন্ট হয় নাই? হ্যাঁ, ফোর্থ ইয়ারে করা হয়েছিল স্যার, ল্যাবের মধ্যে।
4th ইয়ারে ল্যাবে কোন ল্যাবে? স্যার ইনঅর্গানিকে খুব সম্ভবত ইনঅর্গানিক স্যার। না না স্যার, লাগেনি স্যার, আমাদের প্রয়োজন ছিল, সেগুলো বানানোই ছিল স্যার। ও না, কিন্তু ওখানে কি সলিউশন ইউজ করেছো? অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়া ছিল স্যার। অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ বেসিক ব্যবহার আর কি। আচ্ছা, আমরা থিওরিটিক্যাল তোমাদের নলেজ আছে, কিন্তু এটা আমার মনে হয় যে ভালো একটা জিনিস স্মরণ করলো, কোন একটা জায়গাতে পাওয়ার সলিউশন প্রিপারেশনের প্রসেসটা মনে হয় অ্যাড করা দরকার তোমাদের ল্যাবরেটরিতে। আচ্ছা ঠিক আছে, আমার মাথায় দেখে, তোমাদের তো আর সম্ভব না, দেখে নেক্সট ইয়ার গুলোতে কোথাও কি করা যায় কিনা। এখন মনে করো আমরা একটা স্পেসিফিক পিএইচ এর একটা বাফার সলিউশন তৈরি করব। এখন এটার জন্য আমরা কিভাবে তৈরি করতে পারি? যেমন ফসফেট বাফার আছে, কার্বনেট বাফার আছে, একটু পরে আমি ব্লাডের বাফার গুলো আলোচনা করব। তাহলে আমরা এর জন্য আমরা হ্যান্ডারসন হ্যাসেলব্যাস ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারি, যেমন pH equal to pK plus log conjugate base concentration acid concentration এর রেশিও। তাহলে দেখো, যদি মোলার কনসেন্ট্রেশন অফ অ্যাসিড এবং কনজুগেট বেস এই দুইটার যদি কি বলে কনসেন্ট্রেশনটা যদি সমান থাকে, তাহলে কি হবে? রেশিওটা 1 হয়ে যাবে, লগ অফ 1 0 হয়ে যাবে, তাহলে pH equal to pK হবে। আচ্ছা, এই যে দেখো, লগ অফ কনজুগেট বেস বাই অ্যাসিড, এই দুইটার ইকুয়াল টু 0 হয়ে গেছে, তাহলে এই কন্ডিশনে pH ইকুয়াল টু pK হবে। এখন আমরা যদি যে pH এর সলিউশনটা তৈরি করতে চাচ্ছি, সাপোজ মনে করো আমরা 7.4 pH বানাবো, তাহলে আমাকে খেয়াল করতে হবে যে অ্যাসিডের পিকে ভ্যালু আবার অ্যাসিড টু অ্যাসিড ভেরি করে, তাই না? কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, তারপর ফসফরিক অ্যাসিড, সবগুলো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট তো সমান না, ডিফারেন্ট, তাহলে পিকে ভ্যালু ডিফারেন্ট হবে। আর আমাদেরকে যে পিএইচটা আমরা তৈরি করতে চাচ্ছি, সেই পিএইচ এর কাছাকাছি পিকে ভ্যালু সম্পন্ন একটা অ্যাসিড নিতে হবে আমরা। তাহলে তোমার যদি কাছাকাছি অথবা অলমোস্ট সেম পিকে ভ্যালু এবং পিএইচ সমান যদি হয় অথবা কাছাকাছি হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই দুইটা সমান বা কাছাকাছি। তাহলে শুধু আমার কি থাকে, এই দুইটা যদি সমান হয়ে যায়, তাহলে আমি এখান থেকে রেশিওটা কত নিতে হবে সেটা আমি বের করতে পারবো। To prepare a buffer solution, firstly we have to choose a weak acid whose pK value is close to the desired pH. Then we can substitute the pH and pK values in the above equation to obtain the ratio of conjugate base and acid. This ratio can then be converted to molar quantities for the preparation of a buffer solution with a specific pH. তাহলে বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে এটা কি বুঝলাম, কিভাবে আমি তোমাদের বললাম যে 4 pH এর একটা বা 7 pH এর একটা করে দাও, আমাকে বাফার সলিউশন তৈরি করে দাও। এক্সাম্পলটা আমার একটু পরেই আছে, আমি বলতেছি যে থিওরি, এখান থেকে তুমি কি বুঝলা সেটা একদম জানতে চাই। মূলত এই ইকুয়েশনটা ইউজ করে আমরা এটাকে ডেভেলপ করতে হবে। আমি বলতে যাচ্ছি যে যে পিএইচ আমার দরকার,
অনেক রিয়াকশন আছে পিএইচ ডিপেন্ডেন্ট, অ্যাসিডিক মিডিয়াতে রিয়াকশনটা হয় না, বেসিক মিডিয়াতে হয়। তাহলে কত পিএইচ রাখলে এটা রিয়াকশনটা হবে, অথবা বেসিক মিডিয়াতে হয় না, অ্যাসিডিক মিডিয়াতে হয়, তাহলে কত পিএইচ এ এই রিয়াকশনটা হবে। অথবা অনেক সময় এনজাইম ক্যাটালিস্ট হিসাবে আছে কোন একটা মিডিয়াতে, তাহলে সেখানে এনজাইমটা একটা স্পেসিফিক পিএইচ অপটিমাল অ্যাক্টিভিটি শো করে, তাহলে পিএইচটা ফিক্স করতে হবে। তাহলে আমাদেরকে পাওয়ার সলিউশন ইউজ করতে হবে, পাওয়ার সলিউশন ইউজ করে পিএইচ ফিক্স করা যাবে সলিউশন থেকে। তাহলে পিএইচ আমি কত বানাতে চাই সেটা আমার ফিক্স হয়ে গেল। আমি এই ডিজায়ার্ড পিএইচ এর কাছাকাছি পিকে ভ্যালু সমান হোক, কিছু কম হোক, বেশি হোক, কাছাকাছি মোর অর লেস ইকুয়াল, প্লাস মাইনাস কিছু বেশি কিছু কম হলে অসুবিধা নাই, বাট নিয়ারেস্ট যে ভ্যালুটা পিকে ভ্যালু, সেই পিকে ভ্যালুর উইক অ্যাসিডটা চুজ করতে হবে। তাহলে পিএইচ এর ভ্যালু বসালাম, পিকে ভ্যালু বসালাম, এখন এখান থেকে আমার এই দুইটার রেশিও কত সেটা আমি বের করতে পারবো। তাহলে এই দুইটার আমি রেশিও থেকে একই মোলার যদি চিন্তা করি, সাপোজ এটাও 1 মোলার এটা 1 মোলার, তাহলে রেশিও যদি আমি পাই 1.5, তাহলে আমি বুঝবো যে এই কনজুগেট বেস 1.5 লিটার আর এটা 1 লিটার, অথবা এটা 150 মিলিলিটার, এটা 100 মিলিলিটার অ্যাড করলেই আমার ডিজায়ার সলিউশনটা আমি পেয়ে যাব। এরপরেও কিছু চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে তোমার আমি যে জিনিসটা চাচ্ছি হয়তো পিউরিটির বিষয় থাকে, আদার আরো অনেক ফ্যাক্টর থাকে, যেটা একদম 7.4 তৈরি করতে চেয়েছি 7.4 হয় না, হয়েছে 7.3। তাহলে 7.4 করার জন্য একটু 2-1 ড্রপ, কয়েক বা ভলিউম যদি অনেক বেশি হয় কয়েক ড্রপ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে নিলেই দেখা যাবে যে এটা পিএইচ অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন অথবা কমানো দরকার, কয়েক ড্রপ হাইড্রোক্লোরিক অ্যাসিড ডাইরেক্ট সলিউশন অ্যাড করে নিলেই পিএইচ ডিজায়ার্ড পিএইচ পাওয়া যাবে। এইভাবে আমরা বাফার সলিউশনটাকে তৈরি করতে পারি। যেমন একটা এক্সাম্পল আমি এখানে নিয়ে আসছি, দেখো স্লাইডটা বোঝা যাচ্ছে? স্যার বোঝা যাচ্ছে স্যার। এখানে দেখো ফসফেট বাফার তৈরির একটা প্রসেস, বই থেকে সরাসরি এক্সাম্পলটা আমি করেছি। ফসফেট বাফার আমাকে তৈরি করতে হবে, যার বাফারে এটার হচ্ছে পিএইচ হচ্ছে 7.4। তাহলে ফসফরিক অ্যাসিডের ডিসোসিয়েশন যদি আমরা দেখি, দেখো ফার্স্ট প্রোটন ডিসোসিয়েশন হচ্ছে, এর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দেয়া আছে পিকে ভ্যালু 2.13 বাইফসফেট। এটা আবার সেকেন্ড প্রোটন ডিসোসিয়েশনের মাধ্যমে ডাইহাইড্রোজেন ফসফেট একটা প্রোটন ছেড়ে দিয়ে বাইফসফেট তৈরি হচ্ছে, অর্থাৎ মনোহাইড্রোজেন ফসফেট। এই ক্ষেত্রে কে ভ্যালু 6.2 × 10⁻⁸, পিকে ভ্যালু হচ্ছে 7.21। থার্ড প্রোটন ডিসোসিয়েশনের কারণে কে ভ্যালু আমরা যেটা পাবো 4.8 × 10⁻13। এর করেসপন্ডিং পিকে ভ্যালু হচ্ছে 12.32। আমি তৈরি করতে চাই 7.4 পিএইচ এর বাফার সলিউশন, ফসফেট বাফার। তাহলে সেভেন পয়েন্ট ফোর এর কাছাকাছি পিএইচ কোনটা, পিকে ভ্যালু কোনটা? 7.21। 7.1, থ্যাংক ইউ। তাহলে আমাকে এই ফসফেট বাফার তৈরি করার জন্য আমি কিন্তু ফসফরিক অ্যাসিড এবং এই যে পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট অর্থাৎ ডাইহাইড্রোজেন ফসফেট এইটা নিয়ে যদি আমি করি, তাহলে 2 এর কাছাকাছি বাফার সলিউশন যদি আমি তৈরি করি পিএইচ এর, তাহলে এটা চুজ করা ঠিক হবে। কিন্তু আমি 7 যেহেতু 7.4 তৈরি করতে চাই, এর কাছাকাছি হচ্ছে সেকেন্ড প্রোটন ডিসোসিয়েশনের ক্ষেত্রের ফেনোমেননটা। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে এটা ডাইহাইড্রোজেন ফসফেট আর মনোহাইড্রোজেন ফসফেট, দ্যাট মিন্স আমি যদি পটাশিয়াম সল্ট নেই, তাহলে পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, আর সেকেন্ডটা হচ্ছে ডাই পটাশিয়াম মনোহাইড্রোজেন ফসফেট।
এই দুইটার সল্ট যদি আমরা নেই, এর পিকে ভ্যালু 7.21, তাহলে যে দেখো আমরা যদি এখানে বসাই তাহলে 7.41 pH ইকুয়াল টু পিকে ভ্যালু 7.21 লগ অফ মনোহাইড্রোজেন ফসফেট কনজুগেট বেস, এটাকে আমরা ডাইহাইড্রোজেন ফসফেট আয়ন দিয়ে আমরা ভাগ করি 1.5 আমরা রেশিও পাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা ডাইহাইড্রোজেন ফসফেট যেটা, এটা যতটুকু নেবো এর 1.5 গুণ পরিমাণ আমার কনজুগেট বেসটা নিতে হবে। এই দুইটা মিক্স করলে আমরা অলমোস্ট এই বাফার সলিউশনটা 7.4 pH এর আমার বাফার সলিউশন তৈরি হয়ে যাওয়ার কথা। এখন যে রেজাল্টেন্ট সলিউশনটা, এই সলিউশনটা আমরা পিএইচ মিটার দিয়ে, তোমরা তো পিএইচ মিটারে কাজ করেছো থার্ড ইয়ারে, পিএইচ মিটারে দিয়ে আমরা চেক করে নিব যে পিএইচ কত আছে। যদি 7.4 এর বেশি হয়ে থাকে, সাপোজ 7.45, 7.50 এরকম সামান্য কিছু বেশি হয়েছে, তাহলে আমরা এক ড্রপ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, মিক্স করে আবার পিএইচ করলাম, চেক করলাম, করে আমরা সামান্য কিছু পরিমাণ যতটুকু 7.4 এর বেশি ছিল সেটাকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। আবার যদি এমন হয় যে 7.4 থেকে কম হয়েছে পিএইচ ভ্যালু, অর্থাৎ 7.3, 7.25 এরকম কিছু হয়েছে, তাহলে আমরা কি দিব? পিএইচ বাড়ানোর জন্য বেস কি বেস ইউজ করা যেতে পারে? সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারো। সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারো, এটা কমপ্লিট ডিসোসিয়েশন অবস্থায়ও থাকবে, কাজে যতটুকু অ্যাড করবা সম্পূর্ণই কন্ট্রিবিউট করবে। স্ট্রং অ্যাসিড বেস ইউজ করাটাই এই ক্ষেত্রে বেটার। তাহলে তুমি এক ড্রপ করে, আবার যদি যে মনে করো তুমি 7.2 পেয়েছো, 7.4 এ কনভার্ট করবো, এখন তুমি যদি মনে করো 100 মিলিলিটার বা 1 লিটারের মধ্যে অনেক বেশি পরিমাণ বেস যোগ করে দিলা, তাহলে কি হবে? পিএইচ অনেক বেড়ে যাবে। ড্রপ ওয়াইজ দিতে হবে, 1-2 ড্রপ দিয়েই তোমাকে চেক করতে হবে যে পিএইচটা কত চেঞ্জ হয়েছে। তাহলে এখন বাফার সলিউশন তৈরি করতে পারবে? পারবো স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে 7.4 এর জন্য তো ইজি। 2টাও পারবা, এই যে ফসফরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, এটা ইউজ করেই 2 কি বলে 2 কাছাকাছি, যেহেতু এটা পিকে ভ্যালু 2.13, 2.5 অথবা 2 এগুলো তৈরি করতে পারবা। আর 12 এত সাধারণত এক্সপেরিমেন্টালি কোথাও ইউজ করা হয় না, অর্থাৎ 8, 10, 11 আমরা 10 এর উপরে খুব একটা ল্যাবরেটরিতে কাজ সাধারণত করা হয় না। এরপরে যদি দরকার হয় 11-12 থেকে, তাহলে এটা নিয়ে কাজ করতে পারবো। বোরেড বাফার আছে, যদি সামান্য কিছু পরিমাণ পিএইচ 8, 9 এগুলো করবা, বোরেড বাফার দিয়ে করা যায়। তো যাই হোক, মূল জিনিস হচ্ছে যে আমরা পিকে ভ্যালু যদি আমার জানা থাকে, তাহলে আমার যে উইক অ্যাসিডটার পিকে ভ্যালু কাছাকাছি যে ইয়েতে থাকবে, তার কাছাকাছি পিকে ভ্যালু কাছাকাছি পিএইচ এর আমরা বাফার সলিউশন তৈরি করতে পারবো। এখন বাফার ক্যাপাসিটি, বাফার ক্যাপাসিটিটা হচ্ছে effectiveness of a buffer in terms of its buffer capacity, which is the amount of acid or base that must be added to the buffer to produce a unit change of pH. The buffer solution এর pH এর ভ্যালু, এই যে একটু আগে যে বললাম যে সামান্য পরিমাণ pH কমানো দরকার, তাহলে অ্যাসিড অ্যাড করতে হবে, সামান্য পরিমাণ pH বাড়ানো দরকার, বেস অ্যাড করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে অ্যাসিড অথবা বেস অ্যাড করে আমরা pH কে চেঞ্জ করতে পারি সামান্য পরিমাণে, অনেক বেশি পরিমাণে না। মানে সামান্য পরিমাণ অ্যাড করলে তো সামান্য চেঞ্জ হবে, যদি অনেক বেশি পরিমাণ অ্যাসিড বেস দেওয়া হয় তো অবভিয়াসলি তার এফেক্ট বড় ধরনের হবে। এখন বাফার ক্যাপাসিটিটা হচ্ছে যে এক ইউনিট পিএইচ চেঞ্জ 1 চেঞ্জ করার জন্য
যে পরিমাণ বাফার অ্যাড করতে হবে অথবা অ্যাসিড অ্যাড করতে হবে। অ্যাসিড বা বেস যতটুকু অ্যাড করার প্রয়োজন হলো এই অ্যামাউন্টটাকে বলা হয় বাফার ক্যাপাসিটি। তাহলে দেখো এটা আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে দেখিয়েছি, বাফার ক্যাপাসিটিটাকে বিটা দিয়ে এক্সপ্রেস করলে ডি বেস কনসেন্ট্রেশন ডিপিএইচ, অর্থাৎ চেঞ্জ ইন বেসের ক্ষেত্রে বেসের কনসেন্ট্রেশন বি দিয়ে, আর যদি অ্যাসিড হয় তাহলে, অথবা আমরা এটাই বলি যে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ বেস। তাহলে তোমার এখানে ডিবি ইজ দ্য ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ বেস বি, ডিপিএইচ ইজ দ্য করেসপন্ডিং ইনক্রিজ ইন পিএইচ। অ্যাসিড যদি আমি ইউজ করি তাহলে কি হবে, বেসের পরিমাণ কমে যাবে, তাহলে কনসেন্ট্রেশন অফ বেস উইল ডিক্রিজ এন্ড সো pH of the solution কি হবে, কমে যাবে। কমে যাবে, রাইট। যদি বেসের পরিমাণ যদি কমে যায় তাহলে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, আর যে pH এর পরিমাণ কমে যাবে। আর ইন দিস কেস বাফার ক্যাপাসিটি ইজ গিভেন বাই, যেহেতু বেস কমে গেছে ডিক্রিজ হয়েছে এই জন্য নেগেটিভ সাইন আসছে, নেগেটিভ ডিবি, আর pH-টাও কমেছে তাহলে মাইনাস ডিপিএইচ। তাহলে দুইটা যেহেতু নেগেটিভ নেগেটিভ কেটে যাবে তাহলে অলওয়েজ বিটা বাফার ক্যাপাসিটিটা অলওয়েজ পজিটিভ ভ্যালু থাকবে। তাহলে আমরা বাফার ক্যাপাসিটিতে কি বুঝলাম, স্যার ইফেক্টিভনেস অফ বাফার সলিউশন। কতটুকু এক্সট্রা অ্যাসিড বা বেস ইউজ করতে হয় অন এক পরিমাণ, অন ইউনিট চেঞ্জ ইন পিএইচ, পিএইচটা এক পরিমাণ, এক অন ইউনিট বাড়ানো অথবা কমানোর জন্য যে পরিমাণ অ্যাসিড অথবা বেসের প্রয়োজন হয়, ওই বেস বা অ্যাসিডের এই পরিমাণটাই হচ্ছে বাফার ক্যাপাসিটি। আমরা যদি বেস চেঞ্জ ইন বেস যদি হয়, বেস অ্যাড করি তাহলে কতটুকু চেঞ্জ হয়েছে বেসের পরিমাণ, আগে কতটুকু ছিল এখন কতটুকু অ্যাড করা হয়েছে, যতটুকু অ্যাড করেছি এটাই হলো ইনক্রিজ, তাহলে এই ক্ষেত্রে পিএইচ বেড়ে যাবে, তাহলে আমরা এটাকে বলবো বাফার ক্যাপাসিটি। আর অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড যোগ করলে বেসের পরিমাণ কমে যাবে, যেটা নিউট্রালাইজ হয়ে যাবে, কতটুকু বেস কমে গেল সেই পরিমাণ এক পরিমাণ পিএইচ কমানো বা বাড়ানোর ক্ষেত্রে, তাহলে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের বাফার ক্যাপাসিটি। অ্যাসিডের ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু শো করবে, নেগেটিভ নিউট্রালাইজ হয়ে যাবে, দ্যাট মিন্স এটা পজিটিভ কোয়ান্টিটি হবে। এখন আমরা যদি বাফার ক্যাপাসিটিটা, এটা পিএইচ এর উপর ডিপেন্ড করে, এটা বাফারের নেচারের উপর ডিপেন্ড করে, কনসেন্ট্রেশন অফ অ্যাসিড বেস, কনজুগেট বেস এবং অ্যাসিড এদের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, এমনকি পিএইচ এর উপর ডিপেন্ড করে। আমরা যদি পিএইচ এর সাথে যদি এটা রিলেট করি, যেমন যে বিটা ভ্যালু ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে হচ্ছে পিএইচ ভ্যালু, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 4.76 পিএইচ এ এই বিটা ভ্যালুটা সবচেয়ে বেশি। তাহলে আমরা এই বাফার ক্যাপাসিটি সবচেয়ে বেশি পাচ্ছি 4.76 এ ফর অ্যাসিডিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিডের বাফার সিস্টেমের জন্য। কি বলেছে, দিস বাফার ফাংশনস, আচ্ছা, বাফার ফাংশনস বেস্ট অ্যারাউন্ড ইটস পিক এ ভ্যালু সো দ্যাট অ্যাসিডিক অ্যাসিড এবং conjugate বেসের কনসেন্ট্রেশনটা সমান হবে, that means there are equal amounts of acid and conjugate base to react with the added base or acid. In general, a buffer will remain a nearly constant pH as long as the conjugate base acid ratio stays 0.1 to 10. অর্থাৎ এই দুইটার রেশিওটা 0.1 থেকে 10 পর্যন্ত
এর মধ্যে যদি থাকে তাহলে নিয়ারলি কনস্ট্যান্ট পিএইচি থাকবে, আদারওয়াইজ এটা চেঞ্জ হতে পারে। তাহলে আমরা এখান থেকে বাফার ক্যাপাসিটিটা বুঝলাম যে এটা হচ্ছে এফেক্টিভনেস অফ এ বাফার সলিউশন। আর এটাকে ডিফাইন করা যায় যে কতটুকু অ্যামাউন্টে অ্যাসিড বা বেস প্রেজেন্ট হয় 1 ইউনিট পরিমাণ পিএইচ চেঞ্জ করার ক্ষেত্রে। তাহলে এইভাবে আমরা বেস অ্যাড করলে বেসের পরিমাণ বেড়ে যাবে, পিএইচ এর পরিমাণ বেড়ে যাবে, পজিটিভ কোয়ান্টিটি থাকবে। অ্যাসিড যোগ করলে বেস নিউট্রালাইজ হবে, দ্যাট মিন্স বেস কমে যাবে, নেগেটিভ সাইন আসবে, পিএইচ কমে যাবে, নেগেটিভ সাইন আসবে। এটা দ্যাট মিন্স একই রেজাল্ট আসবে, পজিটিভ কোয়ান্টিটি আমরা অলওয়েজ পাবো। এখন why is it critical to maintain the pH of our blood? কেন ব্লাডের pH-টাকে মেইনটেইন করা দরকার? এখন আমাদের ইন্টারসেলুলার ফ্লুইড গুলোর pH এর ভ্যালুটা 6.8 থেকে 7.8 এর মধ্যে মোস্টলি থাকে। এখন এই যে বাফার pH মেইনটেইনের জন্য যে বাফার সিস্টেম গুলো প্রয়োজন হয় অথবা হেল্প করে, সেটা হচ্ছে ব্লাডে মূলত কার্বনেট বাফার এবং ফসফেট বাফার। এরাই পিএইচ ভ্যালুটাকে মেইনটেইন করতে পারে বা করে থাকে। কোনো কারণে যদি 6.8 এর নিচে চলে যায় অথবা 7.8 এর উপরে চলে যায় পিএইচ ভ্যালুটা, তাহলে কি হবে? আমাদের বডিতে যে সেলগুলো আছে এতে এই সেল ফাংশন গুলো স্টপ হয়ে যাবে। তাহলে মনে করো আমাদের বডির যে সেলগুলো, সেল যদি ফাংশনিং বন্ধ করে দেয় তাহলে মানুষ বাঁচবে? বুঝতে পারছো তোমরা? এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? তাহলে ব্লাডের পিএইচটা 6.8 এর নিচে যদি যায় কোনো কারণে, 7.8 এর উপরে যায়, তাহলে বডির সেলগুলো কাজ করতে পারবে না। বডির সেলগুলো তাদের ফাংশন স্টপ করে ফেলবে, তখন মানুষ আর লাইফ থাকবে না, মারা যাবে। এই জন্য এই পিএইচটাকে খুব সিরিয়াসলি বডিতে মেইনটেনেন্স দরকার, এবং এটা ন্যাচারালি গড গিফটেড। এটা কি বলে, আমাদের বডিতে সিস্টেম গুলো এমন ভাবে ডিজাইন করে দেয়া আছে যে এই বাফারিং অ্যাকশন গুলো হচ্ছে কন্টিনিউয়াসলি। কার্বনেট বাফার, ফসফেট বাফার, হ্যাঁ, এরা কি বলে কখনো হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের সাথে কমপ্লেক্স হয়, তার সাথে একটা ফাংশনিং হয়, আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে হয়, কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হয়ে যায়, অক্সিজেন গুলো বডির বিভিন্ন অংশে যাচ্ছে, তার একটা মেকানিজম আছে। আমি আজকের ক্লাসে বুঝতে পারবো না, নেক্সট ক্লাসে হয়তো আলোচনা করতে হবে। তো এই মেকানিজম গুলোর মাধ্যমে এবং বাফারিং অ্যাকশনের মাধ্যমে পিএইচটা মেইনটেইন হচ্ছে বডিতে। আরেকটা বিষয় হচ্ছে যে এনজাইম, বডিতে অনেক এনজাইম ফাংশনে আছে আমাদের বডিতে। তো এনজাইম গুলো আসসালামু আলাইকুম, আমি একটু ক্লাসে আছি, বলো। হ্যাঁ, ঠিক আছে। Enzymes are very specific in nature and function optimally at the right temperature and the right phase. তোমরা জানো আমরা এনজাইমের একটা চ্যাপ্টারই আছে আমাদের, এনজাইম কাইনেটিক্স। সেখানে আমরা এগুলো ডিটেইলস ক্যারেক্টারিস্টিক গুলো পড়তে পারবো। আর তোমরা এমনি পড়ার কথা বায়োকেমিস্ট্রি কোর্সের মধ্যে পড়েছো সম্ভবত। তোমরা হ্যাঁ, বুঝতে পারলাম না তোমাদের
স্যার এনজাইম একটা চ্যাপ্টার ছিল বায়োকেমিস্ট্রিতে স্যার 4th ইয়ারে। ওখানে তোমরা জিনিস দেখেছো, তাই না? এনজাইমের ফোর্থ ইয়ারে এনজাইম বা কেমিস্ট্রিতেও ছিল, আবার ফিজিক্যালেও ছিল স্যার একটা চ্যাপ্টার। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে নিশ্চয়ই তোমরা পেয়েছো যে এনজাইম গুলো একটা পার্টিকুলার পিএইচ ভ্যালুতে অপটিমাল অ্যাক্টিভিটি শো করে, আর একটা পার্টিকুলার একটা টেম্পারেচারে তার অপটিমাল অ্যাক্টিভিটি শো করে। এগুলো তোমরা পেয়েছো, তাই না? জি স্যার। এই অপটিমাল অ্যাক্টিভিটি কত পিএইচ এ শো করে মোস্ট অফ দ্য টাইম? 7 এর কাছাকাছি স্যার, 7.2 এরকম, অপটিমাম 7.2 বা 4 এরকম। আর টেম্পারেচার? স্যার টেম্পারেচার সম্ভবত বডি টেম্পারেচার 38 34 এরকম স্যার, মেবি 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অপটিমাম। 37.4 ডিগ্রি সেলসিয়াস, 37.4 ডিগ্রি সেলসিয়াস। তো এটা থেকে যদি বেড়ে যায় তাহলে আমরা শীত অনুভব করি বা জ্বর অনুভব করি। তো এটা মোস্টলি তোমার প্লাস মাইনাস 37.4 ডিগ্রি সেলসিয়াস। আর কি পিএইচ যদি চেঞ্জ হয়ে যায়, পিএইচ যদি চেঞ্জ হয় তাহলে এনজাইম কি হবে? পিএইচ চেঞ্জ হলে স্যার এনজাইম তার কার্যকারী ক্ষমতা হারাবে স্যার। হ্যাঁ, এনজাইম ডিনেচার হয়ে যাবে স্যার। প্রোটিনটা ডিনেচার তো প্রোটিন হয়, এনজাইমও হয় আর কি, এনজাইমটা এক প্রকার প্রোটিন। জি স্যার, ডিনেচার হয়ে যাবে। এনজাইমও হতে পারে। এনজাইম গুলো তোমার এনজাইম গুলো ডিনেচার হতে পারে। এখন মূলত একদিকে তার ফাংশনটা অফ করে ফেলবে, স্টপ করে ফেলবে। তাহলে এনজাইম গুলো কি করে? আমাদের বডির ডাইজেশন থেকে শুরু করে বিভিন্ন অর্গানের বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে সে এনজাইম গুলো কি বলে ক্যাটালিস্টের মতো কাজ করছে, তাই না? প্রত্যেকটা অ্যাক্টিভিটি প্রসেস গুলোকে এনহ্যান্স করছে, অগমেন্ট করছে। এখন এনজাইম যদি তোমার তার ফাংশন স্টপ করে ফেলে তাহলে কি হবে? প্রসেস গুলো নরমালি চলবে না। সেকেন্ডলি হলো যে এই এনজাইম গুলো যদি ডিনেচার্ড হয় তাহলে এর যে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি ছিল সেই অ্যাক্টিভিটিও সে শো করতে পারবে না, ডিজেবল হয়ে যাবে। ডিজেবল হয়ে যাবে। সেই ক্ষেত্রে বায়োলজিক্যাল প্রসেস গুলো বডিতে এগুলো কি সুন্দরভাবে চলবে না। তখন আমাদের এই যে বিভিন্ন জীবাণুগুলো, বিভিন্ন ভাইরাস বলি, ব্যাকটেরিয়া বলি, এরা আমাদের ধারে কাছে আছে, সবসময় আশেপাশে আছে, কিন্তু সবসময় আমাদের বডিতে সে তার অ্যাক্টিভিটি শো করতে পারছে না, এফেক্ট করতে পারছে না। কারণ বডিতে তোমার বিভিন্ন এনজাইম কাজ করছে, বডিতে ইমিউন সিস্টেম ডেভেলপ আছে, কাজ করতে পারছে না। কিন্তু যখনই সে দুর্বল পাবে বডিকে তখনই সে এফেক্ট করে পড়বে, যার কারণে বিভিন্ন ধরনের রোগ বালাই আমাদের ডিজিজ গুলো শরীরের মধ্যে শুরু হয়ে যাবে। এই জন্য বডির পিএইচটা মেনটেন হওয়া খুবই জরুরি। এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ দা মেনটেনেন্স অফ পিএইচ অফ আওয়ার ব্লাড। এটা আমি আলোচনা করলাম। এখানে আমরা আলোচনা করছি যে একটা নির্দিষ্ট থাকে এবং বাফার গুলো পিএইচ গুলোকে মেনটেন করে থাকে। তো কম বেশি যদি হয় তাহলে বডির সেল গুলো তার ফাংশন স্টপ করবে, মানুষ তখন বেঁচে থাকা কঠিন হবে। আমরা বেঁচে আছি কারণ আমাদের বডির সব সেলগুলো ফাংশনে আছে। কোন একটা পার্টিকুলার একটা হাত বা একটা পাঁজর, কোন একটা সাইড যদি সেলগুলো ফাংশন অফ করে দেয় তখন কি হবে? তখন ওই অংশটা প্যারালাইজড হয়ে যায়, তাই না? আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পেশেন্ট আমরা দেখি যে একটা পাশ অবশ্যই আছে, কোনো ফাংশনে নাই, কোনো বোধ শক্তি নাই। মানে কি ওই অংশের সেলগুলো আর ফাংশনে থাকতে পারছে না। এটা রক্ত চলাচল অনেক সময় বন্ধ হয়ে যায়, সেলগুলো ফাংশনে থাকে না। আর এনজাইম গুলো তার ফাংশন স্টপ করে দিবে এবং ডিনেচার্ড হলে তার ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি থেকেও সে ডিজেবল হয়ে যাবে, অ্যাবিলিটি হারায় ফেলে আনএবল হয়ে যাবে, যার কারণে আমাদের বডির অনেক প্রবলেম হয়ে যাবে।
কয়েক মিনিটের মধ্যে শেষ করে ফেলি। আরেকটা হচ্ছে মেইন, এখন একটা বড় একটা টার্ম, আমি অল্প একটু স্টার্ট করি, নেক্সট পরের ক্লাস শেষ করব। মেইনটেইনিং দ্য পিস অফ ব্লাড, কিভাবে ব্লাডের কি বলে পিসটা মেইনটেনেন্স হয়। দুইটা মেকানিজমের মাধ্যমে, আমি অবশ্য এটা আগেও দিতে পারতাম, নেক্সট স্লাইডে আছে। দুইটা মেকানিজমের মাধ্যমে পিএইচটা ড্রপ করা অথবা ইনক্রিজ হওয়া থেকে কি বলে এটা একটা হচ্ছে বাফারিং অ্যাকশন, বাফার সলিউশন গুলোর বাফারিং অ্যাকশন, আর একটা হচ্ছে প্রোটিনটাও বাফারের মতো কাজ করে। তো বাফারিং অ্যাকশন অফ different buffers exist in the body এবং প্রোটিন সলিউশন বা প্রোটিন, নরমালি যদি প্রোটিন বলি, এরা বাফারিং অ্যাকশন করে এক্সক্রিটিং দা হাইড্রোজেন আয়ন বাই থ্রু ইউরিনের মাধ্যমে এই হাইড্রোজেন আয়ন গুলো এক্সক্রিশন হতে পারে। তাহলে দুইটা প্রসেসের মাধ্যমে পিএইচটা মেইনটেনেন্স হয়। তাহলে এখানে ব্লাডে যে পিএইচটা মেইনটেইন হয় যে বাফারগুলোর মাধ্যমে, মোস্ট কমন বাফার হচ্ছে কার্বনেট বাফার এবং ফসফেট বাফার। কার্বনেট বাফার তোমরা জানোই কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট থেকে আসে। ফসফেট বাফার আমরা আলোচনা করে কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম যে ফসফেট বাফার তৈরি করতে হয়। এখানে দেখো যে সেকেন্ড যেটা পেয়েছিলাম 7.4 এর কাছাকাছির জন্য এই বাফারটা ইউজ করা হয়েছে, এখানে বডিটা আছে এটা। তাহলে সামান্য পরিমাণে অ্যাসিড যদি আসে, বাফারগুলো কেমনে করবে, এটা মেকানিজম। তোমরা যদি মেকানিজম চাও হয় এইভাবে দেখাতে পারো। মনোক্রোটিক অ্যাসিড কোনোভাবে আসছে বা পাকস্থলীতে এটা হয়েছে বা যে কোনো ফর্মে অ্যাসিডিটি গ্রো করেছে, তাহলে অ্যাসিডের সাথে কার্বনের আয়ন রিঅ্যাকশন করে কনজুগেট বেস A- কার্বনিক অ্যাসিড তৈরি হবে। আবার বেসটা কার্বনিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে BH+ এবং বাইকার্বনেট, এটা অ্যাসিডিক বাফারের ফাংশন। আবার যদি এটা কার্বনেট বাফারের ক্ষেত্রে একইভাবে, ফসফেট বাফারের ক্ষেত্রেও একই ধরনের কনজুগেট বেস যেটা থাকবে সেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ডাইহাইড্রোজেন ফসফেট তৈরি করছে। আর ডাইহাইড্রোজেন ফসফেটটা বেসের সাথে রিঅ্যাকশন করে BH+ এবং মনোহাইড্রোজেন ফসফেট আয়ন তৈরি করছে। তাহলে এটা হচ্ছে কিভাবে বাফার অ্যাকশনটা, এই জন্য তোমরা আরো আগেও দেখেছো, বাট পার্টিকুলারলি বাইকার্বনেট এবং ফসফেট বাফার কিভাবে কাজ করে সেটার মেকানিজম হচ্ছে এটা। এখন এই যে দুইটা প্রসেসের মাধ্যমে পিএইচ ড্রপ অথবা ইনক্রিজ থেকে প্রিভেন্ট হয়, একটা বাফারিং অ্যাকশন, একটা এক্সক্রিটিং অফ হাইড্রোজেন আয়ন। এন্ড বাফারিং অ্যাকশন অফ ব্লাড, এটা ব্লাডের মেইনলি দুইটা কম্পোনেন্ট। এই ব্লাডের মূলত তিনটা কম্পোনেন্ট, তাই না? তিনটা কম্পোনেন্ট। এখানে আমরা ব্লাড প্লাজমা এবং ইরাইথ্রোসাইট আরবিসি, এটা এই দুইটাকে যদি চিন্তা স্যার করি, ব্লাডের দুইটা কম্পোনেন্ট না স্যার, একটা হচ্ছে রক্তরস আর রক্তকণিকা। রক্তরস, রক্তকণিকা। এখন ব্লাড প্লাজমার মধ্যে তোমার ডিফারেন্ট টাইপ অফ বায়োকেমিক্যাল কম্পাউন্ডস, এগুলো যেমন কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনস, ভিটামিনস, হরমোন, এনজাইম, ইনঅর্গানিক আয়নস, যেমন যে তোমার কি বলে আয়রন বলি, জিঙ্ক বলি, যেই কি বলে আয়ন গুলো, সল্ট গুলো আমাদের বডিতে সবসময় আছে এবং প্রয়োজনীয়, এগুলো সবকিছু রয়েছে রক্তরসের মধ্যে, ব্লাড প্লাজমাতে। ইরাইথ্রোসাইট আরবিসি সেকেন্ড কম্পোনেন্ট। এখন এখানে এই স্লাইড দিয়ে শেষ করি। এখানে দেখো ব্লাড প্লাজমাতে পিএইচটা মেইনটেইন হয় 7.4 এ। এটা এই দুইটা বাফার এখানে কাজ করে, কার্বনেট বাফার এবং ফসফেট বাফার এবং প্রোটিন, এই তিনটাই কাজ করে এখানে। অনেক সময় এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা প্রোটিনটা কিভাবে বাফার কাজ করে, অথবা অনেক সময় ভাইভাতে
অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় যে এমন একটা সাধারণত বাফার সলিউশন তৈরি করা হয় কি দিয়ে, উইক অ্যাসিড এবং একটা উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেসের সল্ট, সেটা নিয়ে বাফার সলিউশন তৈরি করা হয়। এমন কোন এক্সাম্পল আছে যে সিঙ্গেল একটা মলিকিউল বাফার হিসেবে কাজ করে? তোমরা কখনো শুনেছো এই তাজমহল? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এটা কি তোমরা আগে থেকে জানো যে একটা মলিকিউল, শুধু একটা মলিকিউল বাফার হিসাবে কাজ করতে পারে? শুনেছো কখনো? স্যার, অটো বাফারের কথা মনে হয় শুনছিলাম অনেক আগে। স্যার অ্যামিনো অ্যাসিড নাকি স্যার? হ্যাঁ, প্রোটিনগুলো তোমার প্রোটিনগুলো হলো তোমার বাফার হিসাবে কাজ করতে পারে। প্রোটিনের মধ্যে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন। মূলত তো প্রোটিনগুলো কি অ্যামাইনো অ্যাসিডের পলিমার, তাই না? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি আছে? এটা মূলত অ্যাক্টিভ ফর্মে থাকে, দুইটা আয়নিক ফর্ম, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুইটা ফর্মে থাকে। যার কারণে যখন পলিমার হিসেবে থাকে প্রোটিন, অ্যামিনো অ্যাসিডের পলিমার, তখন এই প্রোটিনগুলো একাই, একটা প্রোটিন মলিকিউল ইটসেলফ ইট ক্যান অ্যাক্ট অ্যাজ বাফার ইটসেলফ। একটা মলিকিউলই তোমার বাফার হিসেবে কাজ করতে পারে। আর বাকিগুলোর ক্ষেত্রে তোমার কি বলে, একটা অ্যাসিডের সাথে তার করেসপন্ডিং একটা স্ট্রং অ্যাসিডের সাথে মিলে যে সল্ট তৈরি করে সেটা থেকে। আবার বেসের ক্ষেত্রে একটা উইক বেস, সেটার সাথে আবার স্ট্রং অ্যাসিডের সল্ট তৈরি হয়, সেই সল্টের মিলে বাফার সলিউশন করে। আচ্ছা, তাহলে দেখো এখানে কার্বনেট বাফারের ক্ষেত্রে দেখো এখানে একটা জিনিস, আমরা যদি পি 7.4 থাকি, তাহলে 7.4 যদি আমরা লিখি, পিকে ভ্যালু কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে 6.1, তাহলে এই রেশিওটা হচ্ছে 20 কার্বনেট বাই কার্বনিক অ্যাসিড। তাহলে সলিউশনটা আমরা যখন তৈরি করব, 1 মিলিলিটার যদি কার্বনিক অ্যাসিড নেই, তাহলে ওটা 20 টাইমস বেশি যোগ করলেই এই হয়ে যাবে, অথবা করেসপন্ডিং কনসেন্ট্রেশনটা ওইভাবে ডিজাইন করতে হবে। যেমন এই যেখানে এক্সাম্পল হিসেবে দেয়া আছে যে কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট, এটা হচ্ছে 1.2 × 10⁻³ মোলার, অর্থাৎ 1.2 মিলিমোলার, আর এটা হচ্ছে 0.024 মোলার। এই দুইটার রেশিওটা হচ্ছে কি বলে 20।